আমাদের দেশের ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো বা সিটি কর্পোরেশন, এদেরকে কি আপনি যথেষ্ট সক্ষম বলে মনে করেন ভূমিকম্পে কাজ করার জন্য বা প্রস্তুতি গ্রহণের জন্য? তাদের সক্ষমতা যদি না থাকে তাহলে আসলে কিভাবে বাড়ানো উচিত? যে আসলে আমাদের মতো ঢাকার মতো ক্রিটিক্যাল শহরে যে ধরনের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি থাকা উচিত সেই সক্ষমতা আসলেই নাই। হ্যাঁ, সেটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু যেটা আছে আছে ওনাদের, সেটা হচ্ছে মানে অদম্য মনোবল। এই কারণেই আমরা দেখেছি আমাদের এই বিভিন্ন বড় বড় দুর্যোগ, আগুন বা ভবন ধস, রানা প্লাজার মতো ঘটনায় তারা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে এই ধরনের ঘটনায় তারা মানুষকে বাঁচানোর জন্য গিয়েছেন এবং অনেককে মানে প্রাণও দিয়েছেন। এমন অনেক উদাহরণ আছে যে আমাদের ফায়ার ফাইটার প্রাণ দিয়েছে। কিন্তু আসলে আধুনিক নগর একরকম, আর আমাদের যে ঢাকার মতো জটিল শহরে সেখানে ফায়ার ফাইটিং করতে গেলে আসলে বিশেষায়িত প্রস্তুতি দরকার। সেখানে যেমন বড় গাড়ি লাগবে, যেটা বড় রাস্তায় যেতে পারবে, আবার ছোট ছোট বাহন যেগুলো ছোট রাস্তার মধ্য দিয়ে বা আমাদের দুটো বিল্ডিং এর মাঝখানে যদি ছোট সেটব্যাক থাকে সেই জায়গা দিয়ে পেনিট্রেট করার মতো মনে হয় আলাদা একটা ক্যাপাসিটি তৈরি করা দরকার। এইটার সক্ষমতার অভাব আছে। আর সিটি কর্পোরেশনের তো সেই অর্থে দুর্যোগ মোকাবেলা করার মতো তেমন কোনো প্রস্তুতি নাই কর্পোরেশন ইটসেলফ। হ্যাঁ, মূলত আমরা ফায়ার সার্ভিস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যদিও আমাদের কিছু কমিউনিটি ভলান্টিয়ার আছেন, কিন্তু সেই কমিউনিটি ভলান্টিয়াররা তারা ট্রেন্ড অনেকেই বা অধিকাংশই, কিন্তু তাদের হাতে কোনো ইকুইপমেন্ট না থাকাতে ইনিশিয়াল পর্যায়ে তারা কমিউনিটিতে যখন যাচ্ছেন, কোন বিপদ আসছে তাদের কাছে কোনো সেই অর্থে ইকুইপমেন্ট নেই, তারা সরাসরি সেখানে হেল্প করতে পারছে না। বরঞ্চ ফায়ার সার্ভিসে আসলে তাদের হয়তো একটা লেভেলে হেল্প বা করেন। তো এখন যেহেতু ভূমিকম্প কিংবা আগুন বা অন্য যে কোনো দুর্যোগ, ইভেন আমাদের যখন তীব্র আকারে জলাবদ্ধতা হয় সেটাও নগর দুর্যোগ। সেই নগর দুর্যোগের জন্য কিন্তু আমাদের কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি লাগে। এবং আমাদের যে দুর্যোগ সংক্রান্ত আইন আছে, আপনি যদি বড় একটা প্রতিষ্ঠান হন, কোন একটা যেখানে অনেক মানুষ কাজ করে, তাহলে তার একটা প্রপোর্শন যে অফিসিয়াল, হ্যাঁ, যারা এখানে কাজ করছেন তাদের কিন্তু ট্রেন হতে হয় যে না, এতগুলো 10% বা এরকম একটা সংখ্যা দেয়া আছে। এই সংখ্যক মানুষকে প্রস্তুতি থাকতে হবে, কেননা যখন দুর্যোগ আসবে তখন ফায়ার সার্ভিস আস্তে আস্তে কিন্তু আগুন লাগলে আগুন মানে জায়গায় সেটা ছড়িয়ে যাচ্ছে। ভূমিকম্পের ক্ষেত্রে ইতিমধ্যে কলাপস হয়ে গেলে একটা মানে অত্যন্ত চরম একটা অবস্থা থাকবে। এই কারণেই প্রতিটা প্রতিষ্ঠান বলেন, ঠিক অনুরূপভাবে বাড়িতেও কিন্তু আমাদের এই প্রস্তুতিগুলি নেওয়া দরকার যে আমরা ভূমিকম্প হলে ইমার্জেন্সি বেসিসে আমাদের কি করণীয়। আমার কি বলছে বিভিন্ন ধরনের টুল বক্স রাখার কথা, তার পাশাপাশি আমাকে কোথায় দাঁড়াতে হবে, ভবনের যে কলামগুলো আছে সেই কলামগুলোর আশেপাশে দাঁড়াতে পারলে ভালো, না হলে নিজের পক্ষে ভারী কোনো টেবিল থাকলে তার নিচে, কিংবা সিঁড়ি, যেখানে ভবনের মাল্টি স্টোরি বিল্ডিং এর সিঁড়িটা তুলনামূলক মজবুত হয়, সিঁড়ির এখানে দাঁড়ানো। এই ধরনের প্রস্তুতি আমাদের প্রতিটা মানুষই লাগবে। আগুনের ক্ষেত্রে যেমন বলি যে আগুন হলে কিভাবে আগুনটা নিভাতে হয়, ঠিক তেমনি ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের লাগবে। কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের পরিকল্পনাগত যে ঘাটতিগুলো আছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়। কারণটা ভূমিকম্প যদি হয়ে যায়, এটা বাস্তবতা যে আসলে মানে ইনস্ট্যান্টলি যে ড্যামেজটা হবে সেটাই সবচেয়ে চূড়ান্ত ড্যামেজ বড় ভূমিকম্পের ক্ষেত্রে। তাহলে সেটা তো আসলে মানে অনেক প্রস্তুতি দিয়েও সেটা ঠেকানো যাবে না। তার মূল কারণটাই হচ্ছে যে এটা এত দ্রুত আসে যে আমি মানে প্রস্তুত হওয়ার সময়ই পাই না। তাহলে আমাদের যে পরিকল্পনা এবং ভবন নির্মাণের যে ঘাটতিগুলো আছে, বিশেষ করে আমাদের ভবন নির্মাণের সময় আমরা দেখেছি প্রচুর ঢাকা শহরে দুর্বল মাটির উপরে ভবন তৈরি হয়ে গিয়েছে। সেগুলো তো মারাত্মক ঝুঁকিতে থাকবে, বিশেষ করে 6 মাত্রা বা তার উপরে ভূমিকম্প গেলে। এবং সেখানে শুধু সেটা না, আপনারা জানেন যে যারা এইবারে ভূমিকম্প হয়ে থাকে, রিলেটিভ যারা উপরে থাকেন 8, 9, 10 এবং তার উপরে ভবনগুলোতে থাকেন, সেটা যেভাবে দুলতে থাকে এটা তীব্র আতঙ্ক তৈরি করে। আর আমাদের এই জনপদ আসলে ভূমিকম্পের সাথে অভ্যস্ত না। মানে এই মাত্রা ভূমিকম্পে হয়তো জাপানিজরা স্থির থাকেন, শান্ত থাকেন, কিন্তু আমরা অভ্যস্ত না। আমরা দেখছি যে আমাদের পুরো এই যে সবাই মানুষ কম বেশি সবাই আতঙ্কিত। এখন এটা হয়েছে আসলে জি, আমাদের একজন দীর্ঘদিনের নগর পরিকল্পনাবিদ হিসাবে অব্যবস্থাপনা। একটু যদি জানতে চাই, জাপান, চিলি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলগুলোতে বিল্ডিং কোড মানা হচ্ছে এবং স্টিল মেড বিল্ডিং তৈরি করা হচ্ছে। আসলে বাংলাদেশের কি সেদিকে চিন্তা করা উচিত কিনা বা সেটা কি সম্ভব কিনা? বাংলাদেশে তো আসলে আরো অনেক আগে থেকেই আমাদের এই ভূমিকম্পটাকে মাথায় রেখে সকল ধরনের ভবন ডিজাইন করা দরকার ছিল। কারণটা ভূমিকম্প হয়তো বড় ভূমিকম্পের কাছাকাছি কিছু আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি এবং আশঙ্কা করছি, কিন্তু এই অঞ্চলটা তো ঐতিহাসিক ভাবে ভূমিকম্প হয়েছে। এখানে এই অঞ্চলের আশেপাশে এমনকি আমাদের মধুপুর যে ফল, সেখানে কিন্তু 7.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। আর এদিকে আমাদের বাউন্ডারি তো অনেকগুলো বড় বড় 8, 8.5, 9 মাত্রা ভূমিকম্প হয়েছিল। তাহলে আমরা আসলে কেন যেন
ভূমিকম্পকে একদমই আমলে নেয়নি। এটা আমাদের জাতিগত ব্যর্থতা, এবং আমরা যে পরিকল্পনাকে মানতে চাই না, কোনো একটা অনুশাসন মানতে চাই না, এটারই প্রতিফলন হচ্ছে যে আমাদের বিল্ডিং কোড বা ইমারত বিধিমালা এবং একই সাথে শহরের যে পরিকল্পনা দলিল হিসেবে বিশদ অঞ্চল পরিকল্পনাগুলো যেগুলো আছে সেটাকে ফলো না করি যত্রতত্র ভবন বানাচ্ছি, এবং সেটাও আসলে আমাদের যে স্ট্রাকচারাল সাউন্ড না। তো এখন জাপান বা এই ধরনের দেশের ক্ষেত্রে, ইভেন ইন্দোনেশিয়া বলে, সেসব দেশে যেহেতু ভূমিকম্প প্রচুর হয়, তাদের ভবনগুলো যে কোড মানে তো মানে, এমনকি তারা ইনোভেশন আবিষ্কার করেছে যে ভবনগুলোর ক্ষেত্রে কিভাবে তার মানে এমন কিছু টেকনোলজি নিয়ে এসেছে যেগুলো ভবনগুলো ইটসেলফ তার কলামের মধ্য দিয়ে তারা কিছু রাবার প্যাড ব্যবহার করে তার মানে ভূমিকম্পের সময় যেন ভাইব্রেট করতে পারে, এই ধরনের টেকনোলজি এনেছে। আমাদের দেশে সেগুলো প্রয়োগ এখন পর্যন্ত একদমই নাই। কিন্তু সেটা না থাকলে বেসিক যে একটা ভবন 7.5-7 মাত্রা ভূমিকম্পে দাঁড়াতে গেলে একটা ভবনের যে আরসিসি স্ট্রাকচারে যেভাবে সেটাকে তৈরি করা যায়, বা যেই স্ট্রাকচারই হোক, সেই স্ট্রাকচারটাকে আপনার একটা মাত্রা ভূমিকম্প ফেস করতে হবে। আমাদের সাথে অপূর্ব জাহাঙ্গীর আছেন, ওনার কাছ থেকে একটু জানতে চাই আমি যে কিছুক্ষণ আগেই আদিল মোহাম্মদ খান বলছিলেন, এবং সবাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, যে ভবিষ্যৎ এখন আসলে পরিকল্পনার উপর প্রথমত জোর দিতে হবে, পরবর্তীতে বিল্ডিং কোড মানা সহ বিভিন্ন বিষয় নিয়ে আসলে জোর দিতে হবে। আপনি বলছিলেন কালকেও একটা মিটিং আছে এবং প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক হবে। আসলে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবেন বা কি কি বিষয়গুলো আসলে উঠে আসবে এই বৈঠকে, যদি একটু বলেন। ধন্যবাদ। আমি আমার যে দুজন আলোচক আছেন তাদের ক্ষেত্রে আমি তো এরকম এক্সপার্ট না যেহেতু, সো আমি এক নম্বর আপনি যেটা বললেন যে কি কি কালকে আলোচনা হবে, সেটা হয়তো আমরা কালকের বিষয়গুলোই হয়তো কালকেই আমরা জানতে পারবো যে আসলে কি কি বিষয় আলোচনা হচ্ছে। কিন্তু যেই কনসার্নগুলো বারবার আমাদের মাঝে উঠে এসেছে, যেমন আমি দুজনের সাথে একমত। এটা ট্রু যে আমরা যেই জায়গাতে বসবাস করি এখানে আমাদের আসলে মহড়াটা কালচারের ভিতরে না ঢুকিয়ে দিলে এটা আসলে আমরা কখনোই করতে পারবো না, কারণ ড্যামেজ ইজ ডান। আমরা অলরেডি বিল্ডিং উঠিয়ে ফেলেছি। আমার এখন সহজেই আমি কারো বিল্ডিং 12তলা বিল্ডিং ভেঙে ফেলা যাবে না, এখানে অনেক কিছুই আছে। সো এখানে যাতে মানে প্রিকশনটা যদি আমরা নিয়ে রাখি, এটা যদি কালচারের মধ্যে থাকে, যেমন যখন ভূমিকম্প হচ্ছিল আমি দেখলাম অনেকে পিলারের কাছে যাচ্ছে, অনেকে ছাদে উঠে যাচ্ছে, অনেকে নিচে চলে যাচ্ছে। তা আসল সত্যিটা কি, কোনটা আসলে সঠিক, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। সো এটা যদি আমরা মানে ক্লাস 2 এর বাংলা আমার বইতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি বলবো দ্যাট ইজ এ সাকসেস, যে ঠিক আছে এটা আমরা কালচারের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি। এবং সাথে আরেকজন যিনি বললেন আসলেই ঠিক। এবং আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করতে পারি, রাজুকের এখানে মানে যেহেতু বিল্ডিং কোডগুলো পাস হয় এবং পারমিশনগুলো দেওয়া হয়, এখানে দুর্নীতিরও কিন্তু একটা বড় জায়গা আছে। মানে আমরা কেন এই জিনিসগুলো এত বছর ধরে পাস করিয়ে দিচ্ছি, মানে তাই না? এটা একটা বড় জিনিস, মানে এটা তো কমন সেন্স। মানে আমি এবং অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না, আমি আজিমপুরে 6 ফিট বা 7 ফিট একটা গলির মাঝখানে আমি কিভাবে 15 তলা বিল্ডিংটা উঠতে দিলাম, তাই না? মানে এটা তো একটা, এটা মানে আমি বিশেষজ্ঞ না হয়েও আমি ঢাকা শহরে যখন কোনো দুর্ঘটনা ঘটে রাজুক বলছে সিটি কর্পোরেশনের দোষ, সিটি কর্পোরেশন বলছে রাজুকের দোষ, উনি বলছেন তার দোষ, এবং এই সার্কেলটা চলে আসছে। এটা বহু বছর ধরে, এটা আমি বলবো যে বাংলাদেশের জন্ম থেকে আমি দেখতেছি যে যখন যত এই আরবানাইজেশনের দোহাই দিয়ে আমরা যত ভার্টিক্যালি উঠছি, তত এই এক্সকিউজগুলো বাড়ছে। সো মানে ফ্রম আ, যেহেতু এগেন আমি এক্সপার্ট না, কিন্তু বাট আমি ঢাকা শহরের একজন নাগরিক হিসেবে আমি ঢাকা শহরের প্রবলেমটা বলতে পারি। যে আমি মনে করি যে এক নম্বর আমি প্রথমেই যেটা বললাম, ডিসেন্ট্রালাইজেশন ইজ আ মাস্ট, এটা আমার কাছে মনে হয়। দ্বিতীয় হচ্ছে যে মানে এই দুর্নীতিটাও বা সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমাদের ট্যাকেল দিতে হবে। মানে এটার যে ইকোসিস্টেমটা, আপনি রাজুক বলেন, ডেভেলপার্স বলেন, যারা কাঁচামাল বিক্রি করে, একদম এই জায়গাটার থেকে পলিসি লেভেলে একটা বড় আপনার আমার মনে হয় যে সংস্কার আসতে হবে যদি আমরা ভবিষ্যতে এটাকে ট্যাকেল দিতে চাই। নিশ্চয়ই আগামীকালের বৈঠকে আপনারা এই বিষয়গুলো নিয়ে আমরা আশা করি যে আপনারা এটা নিয়ে কথা বলবেন।